সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমাদের প্রিয় টপিক বানানের ষষ্ঠ পর্ব নিয়ে চলে আসলাম। আমি নাসিমুল হক, ওমেগায়ের বাংলা ইনস্ট্রাক্টর। যাই হোক, আজকে আমরা নিয়ম নম্বর 21 থেকে শুরু করব। তো আজকের প্রথম নিয়ম অর্থাৎ নিয়ম নম্বর 21। দেখো 21 নম্বর নিয়মে কি বলা হচ্ছে? বলা হচ্ছে রেপ থাকলে পুনঃ হবে, আর রেপ না থাকলে পুনঃ, অর্থাৎ এই যে বিসর্গ আছে এই পুনঃ হবে। মানে কি? দেখো, পুনর্জীবিত, পুনর্নির্মাণ, পুনর্গঠন, এখানে রেপ আছে, তাই এখানে কোনো বিসর্গ নেই। কারণ বিসর্গ সন্ধির ক্ষেত্রে, আর 9-10-এ তোমরা পড়েছো, বিসর্গ সন্ধির ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে 3 সরাও, অর্থাৎ 3 স, দন্ত স, তলব্য স এবং মূর্ধন্য স, এই 3 সই কিন্তু সন্ধির সময় বিসর্গ হয়ে যায়। আর কে হয়? র, অর্থাৎ র বলতে রেপ, রফলা র। আর কি? ও মানে ওকার। মানে এই জিনিসগুলো কিন্তু আমরা যখন সন্ধি বিচ্ছেদ করি তখন এগুলোই বিসর্গতে কনভার্ট হয়। আর সন্ধি যখন আমরা যুক্ত করি, বিচ্ছেদ না করে যখন যুক্ত করব, তাহলে এই জায়গাগুলো, বিসর্গের জায়গাতে এই জিনিসগুলো থাকলে আমরা সেই জিনিসগুলো বসাই দিব। তাহলে রেপ মানে র এর অনুবর্ণ, তাহলে যেখানে আমি রেপ ব্যবহার করব সেটা আমি বিসর্গের পরিবর্তেই ব্যবহার করছি। তাই এই জায়গাগুলোতে বিসর্গ আলাদাভাবে দিলে কিন্তু বানান ভুল হয়ে যাবে। কিন্তু যেখানে রেপ নাই, এই পুনর্প্রকাশ, পুনর্পরীক্ষা, এই জায়গাগুলোতে আমরা বিসর্গ ব্যবহার করব। দেখো এখানে পুনর্প্রকাশ, পুনর্পরীক্ষা, এখানে কিন্তু পয়ের আগে বিসর্গ আছে, এখানেও পয়ের আগে বিসর্গ আছে। আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতে তোমাদেরকে বলেছি বিসর্গ শুধুমাত্র বাংলা বর্ণমালায় 5টা বর্ণের আগেই থাকতে পারে, ক, খ, প, ফ এবং দন্ত স। বাকি বর্ণগুলোর আগে যদি বিসর্গ আসে তাহলে কিন্তু সেই বিসর্গটি ওকারে পরিবর্তিত হয়ে যাবে। আমরা পরের নিয়মটাতে চলে যাই। দেখো পরের নিয়মটাতে বলা হচ্ছে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ এর পরে থাকলে পূর্বপদের ম এর স্থানে অনুস্বার হবে। মানে যদি সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ এগুলোর আগে, সোজা বাংলায় ক, খ, গ, ঘ, ঙ এগুলো হচ্ছে ক বর্গীয় বর্ণ, এই ক বর্গীয় বর্ণ যদি হচ্ছে তোমার ম এর আগে থাকে, মানে এর আগে যদি ম থাকে, তাহলে সেই মটা বিসর্গতে পরিবর্তিত হয়ে যাবে। আমি যদি একটু উদাহরণ দিয়ে দেখাই, যেমন এখানে আমি যদি বলি অহম যোগ কার, দেখো এখানে এটা হচ্ছে ক, অহম যোগ কার, তো ক এর আগে ম আছে, ক অবশ্যই ক বর্গীয় ধ্বনি, তাহলে এই মটা তোমার অনুসারে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে অহংকার না হয়ে কি হবে? অহংকার। এখানে দেখো সঙ্গীত, এই সঙ্গীতটারও আমি যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে সেই ব্যাপারটা হবে সম যোগ গীত। গ, এই গ কিন্তু ক বর্গীয় বর্ণ, তাহলে গ এর আগে ম আছে। আমি কি বলছি? ক বর্গীয় ধ্বনির আগে যদি হচ্ছে ম থাকে, সেই মটা অনুস্বারে কনভার্ট হয়ে যায়, তাহলে এই মটা অনুস্বার হয়ে যাবে। দেখো সঙ্গীত না হয়ে হয়েছে সঙ্গীত। একইভাবে শুভম যোগ কর, সমযোগ ঘটন, ভয়ম যোগ কর, এগুলো যদি সন্ধি গঠিত শব্দ হয় তাহলে মটা তোমার অনুসারে কনভার্ট হবে। তবে কখন? সবসময় না, কিন্তু যদি ক বর্গীয় বর্ণের আগে ম থাকে তাহলেই সেই মটা অনুসারে কনভার্ট হয়ে যায়। তবে তবে কথা হচ্ছে যদি সন্ধিবদ্ধ শব্দ না হয় তাহলে কিন্তু সেই ম অনুসারে কনভার্ট হয় না। বা উঙো, এই উঙো কিন্তু ক বর্গীয় ধ্বনি, তাই না? ক বর্গীয় বর্ণ, তাহলে কথা আসতে পারে উঙোটা এইখানে হচ্ছে কি হয়ে যাবে? এটা কি কনভার্ট হবে? না, হবে না। এখানে যেমন উঙো আছে, উঙোটা অঙ্ক, অঙ্গ, আতঙ্ক এগুলো কোনোটাই সন্ধিবদ্ধ শব্দ না। যেহেতু এগুলো কোনোটাই সন্ধিবদ্ধ শব্দ না, তাহলে এই উঙো উচ্চারণটা কিন্তু উঙো, উমো না। কথা শুনে যেন মনে না হয় যে উমো চুমুর সাথে একটু রিলেটেড, তা উমো না, এটা উঙো। তাই এই উঙোটা কিন্তু অনুসারে কনভার্ট হবে না। অর্থাৎ আমি অঙ্ক বানান যদি লিখি, অঙ্ক আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক বইয়ের উপর লেখা দেখতে দেখেছি অঙ্ক, এটা কিন্তু ভুল বানান, কারণ অঙ্ক কোনো সন্ধিগঠিত শব্দ না। তাই অঙ্ক হবে অ উময় কয়, অঙ্ক, অঙ্গ। আতঙ্ক বানান যদি আমি এইভাবে লিখি আতঙ্ক, তাহলে কিন্তু এটা ভুল হবে। স্যার এটা ভুল, আতঙ্ক ভুল। আতঙ্ক উময় কয়, উমর সাথে ক যুক্ত আকারে হবে, কারণ আতঙ্ক কোনো সন্ধি গঠিত শব্দ না। এরপরের নিয়মটা আমরা দেখি। এরপরের নিয়মটা হচ্ছে যদি
অপ্রাণীবাচক এবং ইতর প্রাণীবাচক অতৎসম শব্দ হয়, তাহলে সবসময় রস্বীকার ব্যবহার করতে হবে। রস্বীকার ব্যবহার করতে হবে কি? রস্বীকার, যেমন গাড়ি, গাড়িকে প্রাণীবাচক শব্দ, গাড়ি বাড়ি এগুলো কোনোটাই প্রাণীবাচক শব্দ না। গাড়ি বাড়ি এগুলো যেহেতু প্রাণীবাচক শব্দ না, তাহলে রস্বীকার ব্যবহার করতে হবে, দীর্ঘিকার দেওয়া যাবে না। আমি যদি এখানে দীর্ঘিকার দিতাম ভুল হবে, গাড়িতে দীর্ঘিকার দিলে ভুল হইতো, বাড়িতে দীর্ঘিকার দিতে ভুল হইতো। তবে হ্যাঁ, গাড়ি বাড়ির সাথে নারী হয়, তাই না? তোমার গাড়ি বাড়ি হলে তোমার একসময় নারী হবে। তো এই নারী বানানে কিন্তু আবার দীর্ঘিকার ব্যবহার করতে হবে, কারণ এটা কিন্তু অপ্রাণীবাচক শব্দ না, আবার ইতর প্রাণীবাচক শব্দ না। নারী প্রাণীবাচক শব্দ, তাই এটা দীর্ঘিকার ব্যবহার করতে হবে। আমি যদি এখানে নয় আকার রস্বীকার দিতাম, এই নারী মানে হতো নারে, নারী, করতে নারী মানে করতে পারি না, এই নারী হয়ে যেত। ঠিক আছে, তাহলে নারী বানানে কিন্তু দীর্ঘিকার, যেহেতু এটা প্রাণীবাচক। চাবি, পাখি, পাখি প্রাণীবাচক, তবে এটা কিন্তু ইতর শ্রেণীর প্রাণী, মানে নিচু শ্রেণীর প্রাণী, মানুষের মতো তো উঁচু শ্রেণীর প্রাণী না, ইতরবাচক প্রাণী, তাই এখানেও রস্বীকার হবে। হাতি, হাতিও তো মানুষের মতো বুদ্ধিমান প্রাণী না, ইতরবাচক বলতে মানুষ ব্যতীত সবকিছু ইতরবাচক প্রাণী, তাহলে হাতি, পাখি, চাবি, গাড়ি বাড়ি সবকিছু রস্বীকার দিয়ে হবে। এখন এরপরের নিয়মটা আমরা দেখি। এরপরের নিয়মটাতে বলা হচ্ছে তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘিকার হবে। আমি একটু আগে বলেছিলাম কিন্তু এই নিয়মটা, নারী, নারী তৎসম স্ত্রীবাচক শব্দ, এবং নারী মানুষ অর্থাৎ ইতরবাচক প্রাণী না, সম্মানী প্রাণী, তাই না? তাহলে এখানে নারী বানানে দীর্ঘিকার হবে। ঠিক একইভাবে জননী, স্ত্রী, মায়াবিনী, মায়াবতী, সম্রাজ্ঞী, সতী যা আছে নারীবাচক কিন্তু তৎসম শব্দ, তাহলে এইগুলোতে কিন্তু দীর্ঘিকার ব্যবহার করতে হবে, কোনোখানেই রস্বীকার ব্যবহার করা যাবে না যদি সেটি নারীবাচক তৎসম শব্দ হয়। আচ্ছা, এরপরের নিয়মে হচ্ছে বলা হচ্ছে শব্দের শেষে যদি ইত প্রত্যয় থাকে তাহলে রস্বীকার হবে। ইত প্রত্যয়, যেমন দেখো খণ্ডিত, খণ্ডিত ইত আছে, খণ্ড যোগ ইত, খণ্ডিত ইত প্রত্যয় আছে, তো খণ্ডিত বানানের রস্বীকার দিয়ে লিখতে হবে, রশ্মি রশ্মি, খণ্ডি বানানের কি হবে? রস্বীকার লিখতে হবে। দণ্ডিত ইত, তাহলে রশ্মি লিখতে হবে। নির্মিত ইত, তার মানে রস্বীকার দিয়ে দেখতে হবে। এখানে যদি আমি কোনো জায়গায় দীর্ঘিকার ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু বানানটা ভুল হবে। এরপরের নিয়মে দেখো বলা হচ্ছে শব্দের শেষে ইক প্রত্যয়, ইক প্রত্যয় থাকলে আদিস্বর বৃদ্ধি ঘটে। আদিস্বর কি ঘটে? ইক প্রত্যয় থাকলে আদিস্বরের বৃদ্ধি ঘটবে। যেমন ধরো আমি যদি এখানে বলি অনুষঙ্গ, এটা হয়ে যাচ্ছে আনুষঙ্গিক। অনুষঙ্গের সাথে কি আছে? আনুষঙ্গিক ইক যুক্ত করছি না আমরা, আদিস্বরের বৃদ্ধি করছে। আদিস্বরের বৃদ্ধি বলতে এখানে অ ছিল। আদিস্বরের বৃদ্ধি জিনিসটা কি? আদিস্বরের বৃদ্ধি হচ্ছে এখানে অ ছিল, অকে বৃদ্ধি করলে কি হয়? আ, অ হয়ে গেছে আ, তার মানে আদিস্বরের বৃদ্ধি করছে। কেন? কারণ শেষে ইক আছে, আনুষঙ্গিক ইক আছে। আবার শারীরিক ছিল শরীর, তার সাথে আমি ইক লাগাইলাম, তখন কিন্তু শারীরিক হয় নাই, ব্যাপারটা হয়ে গেছে শারীরিক। এই যে শারীরিক আকার আসছে, আদিস্বরের বৃদ্ধি করছে। যেমন সংবাদ, এটার সাথে ইক লাগাও, হবে সাংবাদিক না, হবে কি? সাংবাদিক। আচ্ছা, তারপর হচ্ছে দিন, এই দিনকে ইক লাগাইলে দিনিক হয় না, হয় দৈনিক। দিন রস্বীকার কি হয়ে যাচ্ছে? ঐকার হয়ে যাচ্ছে, বৃদ্ধি ঘটে, রস্বীকার অ হয়ে গেছে, একটা খেয়াল করো কিন্তু, অ হয়ে গেছে আ আদিস্বরের বৃদ্ধিতে, রস্বীকার হয়ে যাচ্ছে ওই, তাহলে দিন হয়ে যাচ্ছে দৈনিক। অকস্মাৎ শব্দটা কিন্তু আমরা বলি না আকস্মাৎ ভূমিকম্প হলো, আকস্মাৎ না, অকস্মাৎ, কিন্তু এর সাথে যদি আমরা ইক লাগাই তখন হয় আকস্মিক। আকস্মিক না, তখন হয় আকস্মিক। এই আ তখন অ, তখন আতে কনভার্ট হয়ে যায়, অ হয়ে যায় আ, কারণ ইক আছে শেষে। ধর্ম ইক লাগাইলে ধার্মিক, দর্শন ইক লাগাইলে দার্শনিক, পরিবার, পরিবারের সাথে ইক লাগাইলে পারিবারিক। অর্থাৎ ইক প্রত্যয়ের কারণে আগেই আদি যে স্বরটা আছে সেটা বৃদ্ধি ঘটে, অ থাকলে আ হয়ে যাচ্ছে, রস্বী থাকলে ঐকার হয়ে যাচ্ছে। এরপরে দেখি নিয়ম নাম্বার 28। নিয়ম নাম্বার 28, নিয়ম নাম্বার 28-এ বলা হচ্ছে শব্দের মাঝখানে রস্বই বা রস্যৌ থাকলে এরপর মূর্ধন্য স হবে, আর অ আ থাকলে দন্তস্ব হবে। খুব ভালো করে বলি, এই নিয়মটা আরেকটু সহজ করে দিই। কোন শব্দের আগে আমি যুক্ত বর্ণ আকারে, ধরো আমি বললাম এই পুরস্কার শব্দ, এই পুরস্কারে আমি এখানে দন্তস্ব দিচ্ছি, কিন্তু এই যে দেখো পরিষ্কার, পরিষ্কারে এই আমি দিচ্ছি মূর্ধন্য স, পরিষ্কারে মূর্ধন্য স, পুরস্কারে
দন্ত স। এখন আমি দুই জায়গায় দুই রকম স ব্যবহার করলাম, কেন ব্যবহার করব, বুঝবো কি করে কোথায় কোন স ব্যবহার করব? এটা বোঝার সহজ উপায় হচ্ছে দেখব এই যুক্ত বর্ণটার আগে স বা মূর্ধন্য স এর আগে কি ধ্বনি আছে, কোন স্বরধ্বনি আছে, কোন স্বরধ্বনি আছে। দেখো এখানে পরিষ্কারে কি ধ্বনি আছে, রস্যই স্বরধ্বনি আছে, ই ধ্বনি আছে, পরি ই ধ্বনি আছে। এখানে কি ধ্বনি আছে, পুরস্কারের আগে এই দন্তের শয় কয়ের আগে পুর অ ধ্বনি আছে। মনে রাখবা অ অথবা আ স্বরধ্বনির পরে দন্ত স হবে, আর বাকি যে কোনো স্বরধ্বনির আগে পরে হচ্ছে মূর্ধন্য স হবে। অ এবং আ এর পরে দন্ত স, বাকি যে কোনো স্বরধ্বনির পরে মূর্ধন্য স। তাহলে পুরো অ আছে দন্ত স, বিরহ অ আছে, বিরহ হ, হ এর সাথে কি আছে অ, দন্তেশ্ব। ঠিক আছে, নম অ আছে, তাহলে দন্তেশ্ব। তীর অ আছে, তাহলে দন্তেশ্ব, তিরস্কার দন্তেশ্ব। কিন্তু এখানে দেখো পরি ই ই ইস্কার, পরিষ্কার, তাহলে মূর্ধন্য স। আবি রস্যই আছে, ইস্কার, তাহলে মূর্ধন্য স। অনু উ আছে, অনু অ বা আ তো নাই, তাহলে মূর্ধন্য স। তাহলে এইভাবে হচ্ছে আমি কিন্তু এই দন্তস্ব কোথায় বসবে, মূর্ধন্য স কোথায় বসবে, সেই জিনিস কিন্তু আমরা একদম নিশ্চিতভাবে বলতে পারবো, আমরা শিখে যেতে পারবো। তবে একটা জিনিস মনে রাখবা, মূর্ধন্য স কিন্তু কোনো অতৎসম বানানে, অতৎসম শব্দে ব্যবহার করা যাবে না, সে যে নিয়মে থাকুক না কেন। আচ্ছা, এরপরেরটা দেখো, নিয়ম নাম্বার 29। নিয়ম নাম্বার 29-এ বলা হচ্ছে দন্তের শয় তয় এবং দন্তের শয় থয় এইটা কখন আমি ব্যবহার করব। তো নর্মালি আমরা দন্তের শয় ত ব্যবহার করব গ্রাস মানে গ্রস্ত, যেখানে গ্রাস করে নিবে, কেউ কোনোকে গ্রাস করে নিবে, খেয়ে নেবে। গ্রাস করা মানে খেয়ে নেওয়া, আচ্ছন্ন করে ফেলা, ঘিরে ফেলা। তা এই গ্রাস করে নেওয়া অর্থে হয় দন্তের শয় ত, আর থাকা অর্থে হয় দন্তের শয় থ। অর্থাৎ আমি যদি এখন তোমাকে বলি অভাব যাকে গ্রাস করে নিছে সে কি অভাবগ্রস্ত, অভাবগ্রস্ত, তাহলে অভাবগ্রস্ত বা নেশা যাকে গ্রাস করে নিছে সে কি নেশাগ্রস্ত। ক্ষতি যাকে গ্রাস করে নিছে সে হচ্ছে ক্ষতিগ্রস্ত, মানে ঘিরে ফেলছে, খেয়ে নিছে, গিলে ফেলেছে, সে হচ্ছে ক্ষতিগ্রস্ত। এই যে দেখো এখানে দন্তের শয় ত হবে, কারণ গ্রাস করে নিচ্ছে। আমি তোমার হচ্ছে নেশা যাকে গ্রাস করে নিছে সে কি হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত। বিশ্বাস যাকে গ্রাস করে নিছে মানে বিশ্বাস দ্বারা যে আচ্ছন্ন সে হচ্ছে বিশ্বস্ত। তো এই জিনিসগুলো হলে হচ্ছে দন্তের শয় ত হয়। কিন্তু থাকা অর্থে যদি বোঝায় থাকা, তাহলে সেক্ষেত্রে দন্তের শয় থ হয়। যেমন কণ্ঠে থাকে যা সেটা কণ্ঠস্থ, মুখে থাকে যা মুখস্থ, দ্বারে থাকে যে দ্বারস্থ, গৃহে থাকে যে গৃহস্থ। থাকা অর্থে এই দন্তের শয় থ হবে, আর গ্রাস করা অর্থে হবে দন্তের শয় ত। পরের নিয়ম, আজকের জন্য শেষ নিয়ম, কারি এবং কারি। তো আমি তরকারিতে এই কারি ব্যবহার করি, কিন্তু সহকারীতে হত্যাকারীতে গুমকারীতে আমি এই কারি ব্যবহার করি। পার্থক্যটা কি করে করব, খুব সোজা। যদি কারি দিয়ে কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কয়াকার রয় দীর্ঘী হবে, এই কারি ব্যবহার করব ব্যক্তি বোঝাইলে। যেমন তুমি যদি দেখো ব্যক্তিবাচক হলে আবেদনকারী, অবশ্যই আবেদনকারী একজন ব্যক্তি, যে আবেদন করবে সে ব্যক্তি। সহকারী, আমার সহকারী ও, তাহলে এটা হচ্ছে একজন ব্যক্তি। অপকারী, অবশ্যই অপকারী একজন ব্যক্তি, অপকারী ব্যক্তি হইতে পারে উপকারী। তা এই যে ক্ষেত্রে ব্যক্তি বোঝাবে হত্যাকারী, গুমকারী, যত কারি আছে অন্যায়কারী, এগুলো ব্যক্তি হয়, ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে কয়কার রয় দীর্ঘিকার কারি ব্যবহার করব। কিন্তু যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তি না বোঝায় অন্য কোনো কিছু বোঝায়, যেমন সরকারি, এটা প্রতিষ্ঠান, সরকারি ব্যক্তি তো না। তরকারি, দরকারি, পাইকারি, এগুলো এই যে অব্যক্তিবাচক যে কারিগুলো আছে এই কারিগুলোতে সব আমি রস্যিকার কারি ব্যবহার করব। আমি এই পর্যন্ত তোমাদের সাথে বানানের 30টি নিয়ম আলোচনা করেছি। আরও কয়েকটা প্র্যাকটিস বানান যেগুলো সাধারণত ঘুরে ফিরে 7টা বানান থেকে বোর্ডের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, খুব বেশি কমন পড়ে, সেই বানানগুলো নিয়েও আমি আলোচনা করেছি। আমাদের প্লে লিস্টে এই ক্লাসগুলো দেওয়া আছে, সেই ক্লাসগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো। আর অবশ্যই আমাদের পেজে তোমরা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবা, যাতে করে আমরা আসলে এই ধরনের ফ্রি ক্লাস দেওয়ার জন্য আরও অনেক বেশি অনুপ্রাণিত হই। ওমেগার সাথে থাকো, সহজ বাংলার সাথে থাকো, ইনশাল্লাহ। প্রথম দিন যেটা বলেছিলাম, বাংলাকে পানি পানি করে ছেড়ে দেব। আল্লাহ হাফেজ।